কি অবস্থা কুফিলিকার গল্পপ্রেমীরা? তোমরা রিকোয়েস্ট করছো আর আমি সেটা না রেখে পারি। তাই আজকে নিয়ে হাজির হলাম বার্থ অফ বিউটির পার্ট 3। ও আর একটা কথা, তোমরা যারা পার্ট 1 এবং পার্ট 2 দেখোনি অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সটা চেক করবে, আর না হলে পার্ট 3 শুনে আসল মজাটা কোনোভাবেই পাবা না। তাই আগে যাও পার্ট 1 আর পার্ট 2 দেখে আসো। তো গত পর্বেতে আমরা দেখেছিলাম যে কংজু সারার সঙ্গে দেখা করতে গিয়েছে, আর কিংজু সেটা দেখেও নিয়েছে। তবে কিংজু ওখানে কিছু না বলে সে সোজা চলে যায় কংজুদের বাড়িতে। আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম এইবার মনে হয় কংজুদের বাড়িতে গিয়ে তার ছেলের কুকৃতির কথা বলে দেবে, কিন্তু সে ওখানে গিয়ে তেমন কিছুই বলে না। আর ওদিক থেকে আবার কংজুর মা তাকে বলছে, আমি তোমার সঙ্গে ঘুরতে যেতে চাই, বাইরে রেস্টুরেন্টে খেতে যেতে চাই, আসলে তোমার সঙ্গে ঘুরতে আমার বেশ ভালোই লাগবে। তখন কিংজু বলে যে আমি আপনার সঙ্গে সমস্ত হাতের কাজে হেল্প করতে চাই। এটা শুনে তো কংজুর মা অনেক খুশি হয়ে যায়। আর ঠিক তখনই কংজু বাসায় ফিরে আসে, কিন্তু বাসায় ঢোকার পর সে কিংজুকে দেখে তো খুব একটা খুশি হয় না। তো এদিকে আবার সারা বাড়ি ফিরে আসার পর তাহিতাকে বলে যে তোমাদের দুইজনকে কিন্তু কিংজু একসঙ্গেই দেখে ফেলেছে। এটা শুনে তো সারা অনেক বেশি টেনশনে পড়ে যায়। সে বলে যে তাহলে এখন কি হবে? কিংজু তো কংজুর কাছে গিয়ে আমার ব্যাপারে সব জিজ্ঞাসা করবে। তখন তাহিদাকে বলে যে এরকম কিছুই হবে না, কিংজু তোমার থেকে এক ধাপ উপরে চিন্তা করে। আর এদিকে ঠিক তেমনটাই ঘটে। কিংজু ওই ব্যাপারে কংজুকে কোনো প্রশ্নই করে না, উল্টো তাদের ওয়েডিং রিং কিনে নিয়ে আসে। আর সে বলে যে আমার তোমাকে খুব দেখতে ইচ্ছা করছিল, তাই তাড়াহুড়ো করেই চলে এসেছি। তো এদিকে তাহি তো কিংজুকে খুব ভালো করেই চিনত, তাই সে সারাকে বলে যে তোমার ওর সম্পর্কে কোনো ধারণাই নেই। কিংজু তার চার্ম দিয়ে কংজুকে পুরো কাবু করে ফেলবে। এদিকে কিংজু কংজুকে রিং পরিয়ে দেয়, আর তারা একে অপরকে কিসও করে। আর এসব শুনে তো সারা তখন বলে ওঠে যে আমারও চার্ম আছে, আমিও কংজুকে আমার চার্ম দিয়ে কাবু করে ফেলতে পারি। তাই এরপর সে তাহির কাছে কিছু টাকা ধার চায়, যেটা দিয়ে অনেক সুন্দর একটা ড্রেস কিনবে সে। আর ওই ড্রেসটা পরে এসে কংজুর সঙ্গে কালকে ডেটে যাবে। তখন তাহি তাকে বলে যে তুমি জানো অলরেডি তোমার পিছনে আমার কত টাকা খরচ হয়ে গিয়েছে? প্লাস্টিক সার্জারি, ড্রেস, মেকআপ, জিম, এছাড়াও আরো কত কত না জানা খরচ। তার উপর আবার এই বাসা ভাড়া আমার দিতে হয়। এই সব কিছুতে আমি অলরেডি অনেকগুলো টাকা খরচ করে ফেলেছি। তাই তুমি যদি আরো টাকা ধার নাও তাহলে এত টাকা তুমি কোনোভাবে পরিশোধ করতে পারবে না। এত টাকার কথা শুনে তো সারার মাথা পুরোই খারাপ হয়ে যায়। সে খুব ভালো করেই জানে যে শত কষ্ট করে হলেও সে একসঙ্গে এতগুলো টাকা কোনোভাবে তাহিকে দিতে পারবে না। তাই পরের দিন সে কোনো উপায় না পেয়ে না চাইতেই তার বিয়ের আংটিটা বিক্রি করে দেয়। তাহি তখন তাকে বলে যে তুমি সামান্য একটা ড্রেসের জন্য তোমার আংটিটা বিক্রি করে দিলে? আর কংজুকে পটানোর জন্য শুধু ড্রেস কিন্তু যথেষ্ট নয়। এরপর সে সারাকে একটা আইডিয়া দেয়। সে তার কানে কানে গিয়ে বলে তুমি কংজুর সঙ্গে একটা নাইট স্পেন্ড করো। এটা শুনে তো সারা একটু চমকে যায়। তখন তাহি তাকে বলে যে আগে আমাদের প্ল্যান ছিল একটা স্ক্যান্ডাল তৈরি করা, কিন্তু এখন যেহেতু তুমি কংজুকে বিয়ে করতে চাও তাই কিংজুর থেকেও তোমার কংজুর সঙ্গে অন্তরঙ্গতা বাড়াতে হবে। আর সারা তো এটা শুনে মনে মনে বেশ খুশি হচ্ছিল, কারণ এত বছর পর সে তার হাজবেন্ডের অনেকটা কাছাকাছি আবারও আসতে পারবে। তাই সে এরকম প্রস্তাবে তো এক কথাতেই রাজি হয়ে যায়। এরপর খুশি মনে বাড়িতে গিয়ে এক্সারসাইজ করা শুরু করে। তখন সে তাহির কাছে হেল্প চায় তাকে ট্রেন করার জন্য, কিন্তু তাহি সারাকে এভাবে এক্সারসাইজ করতে দেখে একটু তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। তা নিজেকে সামলে নিয়ে বলে যে আমি তোমাকে এখন হেল্প করতে পারবো না। তখন সারা তার দিকে একটু সন্দেহের নজরে তাকিয়ে বলে যে তোমার কি মাথায় বাজে চিন্তা আছে নাকি? তাহি বলে যে আরে না, তুমি যে কি সব বলো। তো এরপর সে ওটা বলেই সারাকে সাহায্য করে। আর জিম শেষ হয়ে যাওয়ার পর তাহি নিজের রুমে এসে নিচেকে বোঝায় যে তাহি তুমি কোনোভাবে সারার উপর অ্যাট্রাক্ট হতে পারো না, সে শুধুমাত্র তোমার একজন ক্লায়েন্ট। তো এর পরের দিনই সারা চলে যায় তার মায়ের বাসার সামনে। আর সেখানে গিয়ে সে অনেক খাবার আর চিঠি রেখে আসে। ওই চিঠিতে লেখা ছিল যে গিমরান তোমার কাছে না থাকলেও তুমি নিজের স্বাস্থ্যের খেয়াল রেখো। আর নিচে লেখা ছিল যে গিমরানের এক বন্ধু। সারার মা তো কোনোভাবেই বুঝতে পারে না যে এটা আবার গিমরানের কোন বন্ধু যে তাদের জন্য এরকম খাবার রেখে যাবে। আর সারা তো লুকিয়ে লুকিয়ে সবটা দেখছিল যে তার মা কি করে। সারা ঠিক করে যে একবার সে কংজুকে বিয়ে করতে পারলে তারপর তার মার সঙ্গে এসে দেখা করে যাবে আর সমস্ত ঘটনাই খুলে বলবে। তো এরপর রাতের বেলায় সারা কংজুর সঙ্গে একটা রেস্টুরেন্টে রেটে যায়। ওই রেস্টুরেন্টের ওয়েটার আর শেফরা মিলে তাদেরকে তখন ফুল দিয়ে শুভেচ্ছা জানায় আর বলে যে প্রত্যেকটা সিজনে আমরা একটা বেস্ট কাপলকে এরকম গিফট দিয়ে থাকি, আর তোমরা এই সিজনে আমাদের দেখা বেস্ট কাপল। তখন ওই হোটেলের ম্যানেজার তাদেরকে বলে যে এটাই কিন্তু শেষ নয়, আপনাদের জন্য আরো অনেক অনেক গিফট অপেক্ষা করছে। ঠিক তখনই সেখানে আবার তাই ছদ্মবেশে গান গাইতে চলে আসে। আর হোটেল ম্যানেজার তখন কংজুদের বলে যে তবে এখন আপনাদের একে অপরকে কিস করতে হবে। তখন সেখানে থাকা বাকি সবাইও সারা আর কংজুকে কিস করতে অনেক বেশি উৎসাহিত করে। তাই তারা ওই সময় কিস করতে করতে এক্সাইটমেন্টের চোটেই একটা রুমের মধ্যে চলে যায়। আর এইদিকে নিচে ম্যানেজার তাহিকে বলে যে স্যার ওনরা অলরেডি হোটেল রুমে চেক ইন করে ফেলেছে
মানে এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ, এর মালিক কিন্তু তাহি, মানে এই রেস্টুরেন্টের সিইও তাহি। এই নিউজটা শুনে তাহি তো মনে মনে অনেক খুশি হয়ে যায়, কারণ সবকিছুই তার প্ল্যান মতোই হচ্ছে। তো এরপর হোটেলের স্টাফরা তাহিকে বলে যে, স্যার আপনি আবারও কবে অফিসে আসবেন? অনেক দিন তো হয়ে গিয়েছে, আপনি এখানে আসেনি না। তখন তাহি বলে যে, আরে তোমরা টেনশন নিও না, আর কিছুদিনের মধ্যেই আমি আবারও অফিস জয়েন করব। তো এইদিকে রুমের মধ্যে তো কংজো আর সারা পাশাপাশি বসেছিল। তখন কংজো হঠাৎ করে তার ডিসিশন চেঞ্জ করে ফেলে, আর সারাকে বলে যে, আমি যখন হোটেল রুমে তোমাকে এনেছিলাম ভেবেছিলাম তোমার সঙ্গে মাত্র একটা নাইটে স্পেন্ড করব, কিন্তু তোমাকে দেখার পর, মানে তোমার সিনসিয়ারিটি দেখার পর আমি তোমার সঙ্গে এরকমটা করতে পারবো না। আমি তোমার প্রতি মুগ্ধ হয়ে গিয়েছি সারা। আমি তোমাকে সবসময় সেভ করতে চাই আর আগলে আগলেই রাখতে চাই। আর তুমি এরপরে এগুলো নিয়ে আরেকবার ভেবো, যদি আমাদের ফিলিংস চেঞ্জ না হয় তাহলে কালকে আমরা আবারও দেখা করব। এই কথা বলেই কংজো সেখান থেকে চলে যায়, আর সারাও বাড়িতে ফিরে আসে। কিন্তু তাহি তো সারার উপর অনেক রেগে যায়, কারণ এত দূর আসার পরে এবারও তাদের প্ল্যানটা পুরোপুরি ফেল মারলো। তাহি তখন সারাকে বলে যে, কংজো হলো একজন অ্যাক্টিং মাস্টার, সে তোমাকে আর কিংজোকে কম্পেয়ার করে দেখছে, তাই তোমার সঙ্গে হোটেল রুমে তোমাকে একা পেয়েও কিছুই করেনি। এইসব কথা শুনে তো সারার খুবই খারাপ লাগে। তখন তাহি তাকে আবারও বলে যে, কংজো আসলে একটা খারাপ ছেলে, সে আগে তোমাকে ঠকিয়েছে, এখন আবার কিংজোর সঙ্গেও চিট করছে। আর তখন সারা বলে যে, এই তুমি আমার স্বামীর সম্বন্ধে এরকম কথা বলবে না, সে মোটেও খারাপ নয়, সে একটু বেশিই রোমান্টিক। বন্ধুরা, সারার মুখে এরকম কথা শুনে তো আমারই সারার উপর রাগ হচ্ছিল যে ও কি একটা গাধা, ও বুঝতে পারছে না ওর স্বামী কত বড় একটা চিটার। তো সারার এই কথা শুনে তাহিরের প্রচন্ড মেজাজ গরম হয়। সে সারাকে বলে যে, তুমি তো চোখে ঠুলি পড়ে আছো, তাই তুমি কিছুই দেখতে পারছো না, সবকিছু তোমার চোখের সামনেই ঘটছে, অথচ তুমি কিছুই বুঝতে পারছো না। সারা তখন তার উত্তরে বলে যে, কংজো আমার হাজবেন্ড, তার সঙ্গে আমার বিয়ে হয়েছিল, তাই তুমি আমাদের ভালোবাসাটা বুঝবে না, কারণ তুমি তো এখনো বিয়েই করনি। এরকম কথা শুনে তো তাহি প্রচন্ড রেগে যায় আর বলে যে, তুমি যদি এতই তোমার হাজবেন্ডের ব্যাপারে নিশ্চিত হয়ে থাকো তাহলে যাও, যা ইচ্ছা তাই করো, আমাকে আর কিচ্ছু বলতে আসবে না। তো এই এক কথা দুই কথা তাদের মধ্যে অনেক ঝামেলা শুরু হয়ে যায়। আর এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা সেই উইনার গ্রুপে সিইও কে দেখতে পাই, যার নাম মিন হিউক। এই উইনার গ্রুপের একটা কোম্পানি হলো এইচবিএস, যার সিইও হলো কংজো, মানে মিন হিউক হলো কংজোর বস, আর সে অনেক স্ট্রিক্ট একজন বিজনেসম্যান। আর এদিকে তাহি নিজের রাগ ভুলে গিয়ে আবারও সারাকে এসে অনেক সুন্দর করে রেডি হতে বলে। আর অন্যদিকে তো কংজো কিংজোর সঙ্গে তাদের বিয়ে এবং রিসেপশনের কার্ড চুজ করতে যায়, কিন্তু কংজো তখন কিংজোকে বলে যে, আমার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, আমি তোমার সঙ্গে এখন যেতে পারবো না, এইসব কাজ তো পরেও করা যেতে পারে, এখন ওসব কাজগুলো তুমি আপাতত পোস্টপন করে রাখো। কিংজো তো কংজোর মতিগতি দেখে খুব ভালো করেই বুঝতে পারে, তাই সে তখন কংজোকে বলে দেয় যে গতদিন সে সারা আর কংজোকে একসঙ্গে দেখে নিয়েছিল। কিংজো তো প্রচন্ড পরিমাণ রেগেছিল, তাই সে সারাকে তখনই ফোন করে আর তার সঙ্গে দেখা করতে চায়। সারাও তো কোনো কিছুতে কম না, সেও দ্রুত রেডি হয়ে কিংজোর সঙ্গে দেখা করতে চলে আসে। আর যাওয়ার আগে সে তাহির কাছে বলে যায় যে, আমি কোনো মতেই কংজোকে ছাড়বো না, সে আমার হাজবেন্ড। তবে তাহি তখন তাকে সাবধান করে দিয়ে বলে যে, ঠিক আছে, তবে উত্তেজনার বসে যেন তুমি আবার কিংজোকে সবটা বলে দিও না যে তুমি গিমরান। তো এরপরে রেস্টুরেন্টে গিয়ে সারা কিংজোর জন্য অপেক্ষা করতে থাকে। একটু পরেই সেখানে কিংজো চলে আসে আর তাকে বলে যে কংজোর এক্স ওয়াইফ সুইসাইড করেছে, এমনকি তার বডিটা পর্যন্ত খুঁজে পায়নি। আমার জন্য সে তার ওয়াইফের সঙ্গেও চিট করেছে, যে ওয়াইফ তার পুরো পরিবারের খেয়াল রাখতো। তাই আমরা কোনো সাধারণ কাপল নয় যে তুমি আমাদের মাঝখানে কোত্থেকে চলে আসবে আর আমাদের সম্পর্কটা ভেঙে যাবে। তাই ভালোই ভালোই এখান থেকে চুপচাপ চলে যাও। আর আমি তো জানি তুমি কংজোর সঙ্গে এক রাত থেকেছো, আসলে তুমি যে কোন লেভেলের মেয়ে বা কাদের মতো মেয়ে তা আমি ভালো করেই বুঝতে পেরেছি, তোমাদের কোনো মান সম্মান নেই। তো কিংজো যখন সারাকে এইসব কথা বলছিল ঠিক তখনই সারার ফোনে একটা মেসেজ আসে, আর সে যখন ওই ফোনটা তুলে মেসেজটা পড়তে যাবে তখন কিংজো সারাকে বলে যে ওই মেসেজ দেখার দরকার নেই, ওটা কংজোই পাঠিয়েছে, সে তোমাদের ডেটটা ক্যান্সেল করেছে। আর এটা বলেই সে ওখান থেকে চলে যায়। এরপর রেস্টুরেন্ট থেকে বেরোনোর পর কিংজোর কাছে জিহুর কল আসে। জিহু হলো তাহির বন্ধু। জিহু তাকে বলে যে আজকে তাহি আমাদের বাড়িতে আসছে, আর এটা শুনে তো কিংজো অনেক খুশি হয়ে যায়। সে সোজা জিহুদের বাড়িতেই চলে যায়, আর একটু পরে সেখানে তাহিও চলে আসে। তাকে দেখে কিংজো বলে যে তুমি কত মাস বাদে এখানে আসলে। আর এরপর সে কংজোর সঙ্গে তাহির পরিচয় করিয়ে দেয়। তারা দুইজন তো একসঙ্গে হাত মেলায়। তবে তাহি সেখানে কংজোর হাত অনেক শক্ত করে ধরে রেখেছিল আর কোনো মতেই ছাড়ছিল না। আর একটু পরে তাহি হেসে দিয়ে বলে যে আরে আমি একটু মজা করছিলাম, আপনি কি ভয় পেয়েছেন কংজো সাহেব? কংজো তখন বলে যে আরে না, আমি বুঝতে পেরেছি। তবে তাহি সেখানে কংজো আর কিংজোকে এত ক্লোজ দেখে সে ওখানে একটা কাজের বাহানা দিয়ে চলে আসে, কারণ সে তো কিংজোকে পছন্দ করে। কোনোভাবেই সে কিংজোকে অন্য কারোর সঙ্গে দেখতে পারছিল না, তাই কাজের বাহানা দিয়ে সেখান থেকে চলে আসে। তো এরপর তাহি আর সারা মিলে কিংজো আর কংজোকে নিয়ে নিজেদের মতো ঝগড়া শুরু করে দেয়। সারা বলে যে কিংজো খারাপ, আর তাহি বলে যে কংজো খারাপ।
তখন তাহি বলে যে আরে আমরা কি করছি, আমাদের এখন এরকমটা করা উচিত নয়, আমাদের এখন একসঙ্গেই চলতে হবে। সারা বলে যে এটা তো অবশ্যই, আমিও তোমাকে এই জিনিসটাই বলি, আমরা কেন অন্যদের মতো ঝগড়া করব। তো এরপর রাতের বেলায় বাসায় ইঁদুর আসার বাহানা দিয়ে সারা কংজুকে তাদের বাসায় ডেকে নিয়ে আসে। তবে সারার গায়ে এরকম লাস্যময়ী পোশাক দেখে তো কংজু জিজ্ঞাসা করে বাড়িতে কি আদৌ কোনো ইঁদুর আছে। সারা তখন একটু মুচকি হাসি দিয়ে বলে যে না, বাড়িতে কোনো ইঁদুর নেই, আসলে আমার তোমাকে একটু দেখতে ইচ্ছা করছিল, তাই আমি তোমাকে ফোন করে এভাবে ডেকে এনেছি। কংজু তখন সারাকে জিজ্ঞাসা করে আচ্ছা তোমার কি সমুদ্র দেখতে ইচ্ছা করে। সারা তখন বলে যে হ্যাঁ অনেকটা, আর আমার একটা স্পেশাল জায়গাও আছে। এটা শোনার পরপরই কংজু সারাকে নিয়ে ওই রাতের বেলায় গাড়ি করে বেরিয়ে পড়ে সেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে, মানে সারার প্রিয় জায়গায়। এদিকে কিংজু তো তখন কংজুকে কল করেই যাচ্ছে, কিন্তু সে তার ফোনটা অফ করেই রেখে দিয়েছে। তো ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে সারা সে অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে যায়, কারণ তাদের গাড়িটা তখন সেখান দিয়ে যাচ্ছিল যেখানে গিমরান অ্যাক্সিডেন্ট করেছিল। আর ওই রাস্তা দেখে সারা হঠাৎ করে তখন চিৎকার দিয়ে ওঠে। আর এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই যে সকাল হয়ে গিয়েছে। সারা আসলে চিৎকার দিয়ে সেখানেই অজ্ঞান হয়ে গিয়েছিল। এরপর যখন সে চোখ খোলে সে দেখতে পায় যে কংজু তাকে তার সেই প্রিয় জায়গাটাতে নিয়ে এসেছে। এই জায়গাটা আসলে সারা মানে গিমরান আর তার হাজবেন্ড হানিমুনে এসেছিল। সারা এরপর কংজুকে বলে যে আমার আসলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর ওই ট্রমা থেকে আমি এখনো বের হতে পারিনি। কংজু তখন সারাকে বলে যে ভয়কে ফেস করতে শেখো, আর না হলে তুমি ওই ভয়ের মধ্য থেকে কখনোই বের হতে পারবে না। আর এরপর তারা দুইজন একটা হোটেল রুমে চলে যায়। কংজু সারাকে বলে যে আমি আজ পর্যন্ত যত মেয়েকে দেখেছি তার মধ্যে তুমি সব থেকে সুন্দর। কিন্তু সারা তো কংজুর কথা ঠিকমতো কানেই নিচ্ছিল না, কারণ তখনও সে ওই অ্যাক্সিডেন্টের কথাই বারবার মনে করছিল। কংজু সারাকে এরকম দেখে মনে করে যে সারার হয়তো শরীর খারাপ লাগছে, তাই সে সারাকে হোটেল রুমে রেখে মেডিসিন আনতে বাইরে যায়। তখন ওই রুমে একা একা বসে বসে সারা গিমরানের বন্ধু আর কিংজুর কথা মনে করে, কারণ তারা দুইজনই বলছিল যে গিমরান সুইসাইড করেছে। তাই সারা কোনোভাবেই বুঝতে পারছে না যে একটা অ্যাক্সিডেন্টে তারা কেন সুইসাইড বলছে, সে তো কোনো সুইসাইড করেনি। তো এরপরে আমরা আবার মিনহুয়েকের গ্র্যান্ডমাদার মানে তার দাদিকে দেখতে পাই, আর সেই এখন ওই গ্রুপের মালিক। তার সাথে আবার তার ছেলের বউ মানে মিনহুয়েকের মার সম্পর্ক মোটেও ভালো ছিল না, সে তাকে কোনোভাবেই পাত্তা দিত না। অন্যদিকে তাহি তো সকালে উঠেই সারাকে খুঁজতে থাকে, কিন্তু সে সারাকে কোথাও খুঁজে পায় না। তবে যখন সে জানতে পারে যে সারা এখন কংজুর সঙ্গেই আছে, তখন তো সে মনে মনে অনেক খুশি হয়ে যায়, কারণ তাদের সেই ওয়ান নাইট স্টে প্ল্যানটা অবশেষে সাকসেস হয়েছে। কিন্তু একটু পরে যখন সে সারার ছবির দিকে তাকায়, তখন একা একাই বলে ওঠে যে এই কংজু কোনোভাবেই সারার যোগ্য নয়। এদিকে কংজু তো ওষুধ নিয়ে হোটেলে ফিরে আসে, তবে দেখতে পায় যে সেখানে সারা নেই। অন্যদিকে মিনহুয়েকের মা তার শাশুড়ির ওপর মানে মিনহুয়েকের দাদির ওপর তো প্রচন্ড রাগ হয়ে যায়, কারণ সে বাড়ির কাজের লোকদের সামনেও তাকে অপমান করতে ছাড়ে না। তার শাশুড়ি তাকে কখনো ছেলের বউয়ের মর্যাদাই দেয়নি। মিনহুয়েক তখন তার মাকে বোঝানোর চেষ্টা করে যে আমরা এতদিন ধরে এগুলো সহ্য করেছি মা, তাহলে আজকে তোমার কি হলো, তুমি আর একটু ধৈর্য ধরো। যদি কোম্পানির শেয়ার মিটিংটা একবার আমাদের ফেভারে চলে আসে, তাহলে উইনার গ্রুপের সম্পূর্ণটাই আমাদের দখলে চলে আসবে। তখন তার মা বলে যে সময় যতই এগিয়ে আসছে আমার ধৈর্য ততই কমছে, আমি এই বুড়ো মহিলাকে একদম সহ্য করতে পারছি না। মিনহুয়েক তখন তার মাকে বলে যে একবার কোম্পানি আমাদের নামে হয়ে যাওয়ার পর তুমি তার সঙ্গে যা ইচ্ছা হয় তাই করো, কিন্তু ওই শেয়ার হোল্ডারদের মিটিংটা না হওয়া পর্যন্ত তোমাকে একটু চুপ করেই থাকতে হবে। এদিকে মিনহুয়েকের দাদি তখন একটা ছবি দেখছিল, আর ওই ছবিতে তার ছেলে, ছেলের বউ আর নাতি ছিল। ওই ছবি দেখে সে বলে যে আমার প্রিয় নাতি, আজকে তুমি বেঁচে থাকলে এই গ্রুপের মালিক তুমি হতে। আর এই কথা বলতে বলতে সে ওখানে অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। অন্যদিকে কংজু তো বারবার সারাকে ফোন করে যাচ্ছিল, কিন্তু সারা তার ফোন পিক করছিল না, তাই কংজু সেখান থেকে বাড়ির দিকে ফিরতে থাকে। এদিকে সারা চলে আসে কংজুদের বাড়িতে, সে তার বাবা মার কাজে অনেক সাহায্য করে। তখন কংজু সারার বাবার কাছে গিমরানের সুইসাইডের ব্যাপারে জিজ্ঞাসা করে। কংজুর বাবা বলে যে হ্যাঁ, এটা আমাদের জন্য অনেক দুঃখজনক, কিন্তু আমার বৌমা সমুদ্রের মধ্যে পড়ে যায়, আসলে সে সমুদ্রে লাফ দিয়ে সুইসাইড করে নেয়, আর তখন অনেক ঢেউ ছিল যার কারণে আমরা তার বডিটা পর্যন্ত পাইনি। সারা তখন বলে যে যদি বডিটা খুঁজে নাই পাওয়া যায় তাহলে আপনারা কিভাবে ধরলেন যে সে সুইসাইড করেছে। কংজুর বাবা তখন বলে যে গিমরান আমাদেরকে একটা লেটার দিয়ে গিয়েছিল। আর এটা শোনার পর সারার কাছে সম্পূর্ণটা স্পষ্ট হয়ে যায়, তাই সে সঙ্গে সঙ্গে তাহিকে ফোন করে এখানে ডেকে নেয়। আর এরপরে গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। সেদিন গিমরান যখন গাড়ি নিয়ে বের হয়, তখন কংজো গাড়ি চালিয়ে যাচ্ছিল, আর একটু পরে দেখা যায় যে গিমরানের গাড়িটা সমুদ্রের মধ্যেই পড়ে গিয়েছে। তো এরপর সারা তাহিকে সবকিছুই খুলে বলে, কারণ তার সঙ্গে যেটা হয়েছিল সেটা কোনোভাবেই অ্যাক্সিডেন্ট না, তাকে কেউ সেদিন ইচ্ছা করেই মেরেছিল। সারার মুখ থেকে এইসব কথা শোনার পর তাহি তাকে বলে যে তোমার কি মাথা ঠিক আছে, তুমি কি ঠিকমতো ওষুধ খাচ্ছ? সারা তখন বলে যে আমি সব ওষুধে ঠিকমতো খাচ্ছি,
আর আমার মানসিক অবস্থাও ঠিক আছে। কিন্তু তাহি বলে যে আমার মনে হয় না তুমি ওষুধ ঠিক মতো খাচ্ছ, কারণ তুমি এখন উল্টাপাল্টা ভুগছো। তো এরপর সে সারাকে বলে যে কিংজুর একটা ফ্যামিলি রেস্টুরেন্ট খোলার অনেক ইচ্ছা, আর আমি তার ইচ্ছাটা পূরণ করতে চাই। তাই আমাদের মনে হয় এখন আমাদের কন্ট্যাক্ট বাদ দিয়ে যার যার রাস্তায় চলে যাওয়া উচিত। আর এদিকে কিংজু তো কংজুর বোনদের কাছ থেকে জানতে পারে যে আগের দিন রাতে কংজু বাড়ির বাইরে ছিল। আর এদিকে তাহিও তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেয় এবং সে সারাকেও বলে যে তার সব জিনিসপত্র গুছিয়ে নিতে। তাহি এরপর সারাকে বলে যে তোমরা দুজন একসঙ্গে রাত কাটিয়েছো, এখন কিংজু আর কংজুর বিয়েটা ভাঙা অনেক সহজ হয়ে গিয়েছে। তখন সারা তাকে বলে যে তুমি কি বুঝতে পারছো না, যদি সত্যি সত্যি আমাকে কেউ মারার চেষ্টা করে থাকে তাহলে কি সেটা আমার জানা উচিত নয়? তাহি তখন সারাকে বলে যে তুমি যেমন তোমার জীবনে একটা অ্যাক্সিডেন্ট ফেস করেছো, আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে। কখনো কখনো সত্যি আমাদের না জানাই উচিত, কারণ সত্যিটা জানতে পারলে আমরা হয়তো বা বেশি কষ্ট পেতে পারি। তাই আমি আর কোনো সত্যি জানতে চাই না। সারা তখন বলে যে সত্য যতই কষ্টদায়ক হোক না কেন, আমি কংজুকে বিয়ে করার আগে সবটাই জানতে চাই, যাতে আমার মনে কোনো সংশয় না থাকে। এদিকে পুরনো সব কথা মনে পড়ে তো তাই হঠাৎ করে অনেক শরীর খারাপ হতে শুরু করে। সে সারাকে তখন তার রুম থেকে বেরিয়ে যেতে বলে, আর এরপর তার পুরনো স্মৃতিগুলো মনে পড়তে শুরু করে। ছোটবেলায় একবার তার বাবা তাকে একটা ফ্যাক্টরির মধ্যে বসিয়ে রেখে এসেছিল আর বলেছিল যাই হয়ে যাক না কেন তুমি এখান থেকে উঠবে না। তার বাবার কথা মতো সে ওখানে ভদ্র ছেলের মতোই বসেছিল। আর একটু পরে তাই সেখানে একটা ব্লাস্টের আওয়াজ শুনতে পায়, আর তার বাবা মা ওই ব্লাস্টে সেখানে মারা গিয়েছিল। আর এইসব কথা মনে করে তাই চেস্টে অনেক ব্যথা হতে শুরু করে। তাই কোনো বাধা না মেনেই সারা তার রুমে চলে যায় আর তাই সেবা করতে শুরু করে। সারা তখন তাহিকে বলে যে সত্য চাপা রাখলে সেটা আমাদের জন্য আরো বেশি কষ্টদায়ক হয়। তাহিও তার কথা বুঝতে পারে আর সারাকে বলে যে আই এম সরি, এইবার চলো আমরা দুইজনে মিলে তোমার ওই অ্যাক্সিডেন্টের পেছনের আসল রহস্যটা খুঁজে বের করি। এদিকে কংজু তখন সারাদের বাড়িতে তার সঙ্গে দেখা করতে চলে আসে, কারণ সারা তাকে না বলে হোটেল থেকে বেরিয়ে এসেছিল। সারা তখন কংজুকে মিথ্যা কথা বলে যে আমার কুকুরটা মারা গিয়েছিল, তাই আমি তোমাকে কিছু না বলে তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে এসেছিলাম। আর এদিকে কিংজু তো কংজুর পিছু করতে করতে সেখানে চলে আসে, আর তারপর সে সারা আর কংজুকে আবারও একসঙ্গে কথা বলতে দেখে নেয়। কিন্তু সেখানে সে কোনো কিছুই বলে না, উল্টো ফোন করে তখন তাহি এবং সারাকে তাদের ওয়েডিং মিটিংয়ে আসতে বলে। তাহি তখন বলে যে ভালোই হয়েছে কিংজু আমাকে ফোন করে ডেকেছে, তাহলে এবার তুমি আর আমি মিলে ওদের বাড়িতে গিয়ে ইনভেস্টিগেট করতে পারবো। তো এরপরে সারা চলে আসে কংজুদের বাড়িতে সেই মিটিংয়ে। কংজুর বাবা তখন সারাকে দেখে বলে যে তোমাকে দেখলে আমার অনেক আপন বলে মনে হয় যে তুমি আমাদের পরিবারের একজন সদস্য। অন্যদিকে কিচেনে তখন কংজুর মা এবং বোনরা রান্না নিয়ে অনেক ঝগড়া করছিল, আর সারা তখন সোফায় বসে তার আগের কথাগুলোই ভাবছিল। একটা সময় এই বাড়ির সমস্ত কাজই সে একা সামলাতো। আর এদিকে তাহি তো কংজুদের বাড়িতে তার রেস্টুরেন্ট থেকে সমস্ত খাবারই পাঠিয়ে দেয়, আর তারপর সে ওখানে নিজেই বেশ হ্যান্ডসাম মাঞ্জা দিয়ে চলে আসে। আর তাহিকে এরকম হ্যান্ডসাম গেটআপে দেখে তো কংজুর বোনেরা তার উপর ক্র্যাশ খেয়ে যায়। আর এরপরে সেখানে হাউস পার্টি শুরু হয়ে যায়। সেখানে সিচুয়েশনটা তাহির জন্য অনেকটা আনকমফোর্টেবল ছিল, তাই সে তখনই ওখান থেকে কোনো মতে বেরিয়ে বাইরের গার্ডেনে ঘুরতে চলে আসে। আর এদিকে সারা কংজুর বোনদের কাছে গিমরানের সুইসাইড লেটারের কথাটা জিজ্ঞাসা করে। তখন তার বোনেরা গিমরানের রেখে যাওয়া একটা মেইল সারাকে দেখায়। সারা দেখতে পায় যে ওই মেইলটা তার অ্যাকাউন্ট থেকে এসেছে, কিন্তু সে তো খুব ভালো করেই জানে যে এই মেইলটা সে কোনোভাবে সেন্ড করেনি। সারা তখন মনে মনে ভাবে যে কেউ আমার পাসওয়ার্ড কিভাবে জানলো। আর ওই মেইলে লেখা ছিল যে বাবা মা আমাকে ক্ষমা করে দিও, আমার নিজেকে অনেক আনওয়ান্টেড পার্সন বলে মনে হয়, আমি আর বাঁচতে চাই না, আমার যত সম্পত্তি আছে সবই আমি আমার হাজব্যান্ডকে দিয়ে গেলাম। আর এটা দেখে তো সারার মাথায় যেন পুরো আকাশ ভেঙে পড়ে। তাই সে বাথরুমে যাওয়ার নাম করে তখনই কংজুর রুমে চলে আসে আর এই প্রপার্টির কাগজগুলো খুঁজতে শুরু করে। আর ওই কাগজগুলো পাওয়ার পর সে দেখতে পায় যে ওই পুরো প্রপার্টি এখন তার প্রপার্টি এখন কংজুর হয়ে গিয়েছে। অন্যদিকে তো নিচে তখন কংজু আর তাহি মিলে বসে চেস খেলছিল। তখন তাহি কংজুর কাছ থেকে জানতে পারে যে বিয়ের পর সে একটা ফেমাস ক্যানভাস বিল্ডিং এর মালিক হতে চলেছে। তখন তাহি মনে মনে ভাবে যে কিংজুর কাছে তো এত টাকা নেই, তাহলে সেই বিল্ডিংটা কিভাবে কিনবে। এদিকে সারা তখন ওপর থেকে নিচে আসার সময় তাহিকে ইশারা করে গার্ডেনে আসতে বলে। তাহিও একটা বাহানা দিয়ে সেখান থেকে উঠে গার্ডেনে চলে আসে। এরপর সারা তাহিকে সেই মেইলটার কথা বলে। তাহি তখন বলে যে তাহলে যে তোমার ইমেলের পাসওয়ার্ডটা জানতো সেই হলো আসল কালপিট। আর এরপর সে সারার কাছে ক্যানভাস বিল্ডিং এর সম্পর্কে জানতে চায়। সারা তখন বলে যে কই, আমি তো এই সম্পর্কে কিছুই জানি না, তবে আমি আমার বাবার একমাত্র সন্তান, সে মারা যাওয়ার পর সমস্ত সম্পত্তি আমার হয়ে গিয়েছে, কিন্তু এখন এই সব সম্পত্তির মালিক হয়ে গেছে কংজু, আর আমার মায়ের কাছেও তেমন কোনো সম্পত্তি নেই। এখন যে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তাই তখন তাকে জিজ্ঞাসা করে যে তোমার এই জমিগুলো আসলে কোথায় আছে। সারা তখন বলে যে ওগুলো মনে হয় ডিস্ট্রিক্ট অফিসের সামনেই আছে। তাহিও তখন বুঝতে পারে যে তাহলে ওখানে নিশ্চয়ই সে ক্যাম্পাস বিল্ডিংটা আছে। তো তারা যখন সেখানে কথা বলছিল তখন হঠাৎ করে সেখানে কংজুর বোন তাহিকে ডাকতে গার্ডেনে চলে আসে। তাই তাহি আর সারা যে কোথায় লুকাবে তারা তো কিছুই বুঝতে পারছিল না। তাই বুদ্ধি করে তাহি তখন সারাকে তার কোট দিয়ে ঢেকে ফেলে, আর কোনো মতে তো এই যাত্রায় ধরা পড়তে পড়তে বেঁচে যায়।
এদিকে তাদের সেই ওয়েডিং মিটিংটা স্টার্ট হওয়ার আগে তাহিয়া সারা মিথ্যা কথা বলে সেখান থেকে বাড়িতে চলে আসে। আর এরপর সে তার ডাক্তার বন্ধু জিহুর কাছে চলে যায় আর বলে যে করেই হোক না কেন আমাদের সারাকে হিপনোটাইজ করে একটা অ্যাক্সিডেন্টের মোমেন্ট ক্রিয়েট করতে হবে, আমাদের একজন অপরাধীকে ধরতে হবে, আর একটা গাড়ির লাইসেন্স আর প্লেট নাম্বারটাও আমাদের জানতে হবে। তো এরপর 14 ঘন্টা ধরে অনেক খাটাখাটি করার পর তারা গাড়ির ডিটেলস পেয়ে যায়। ওই গাড়িটা আসলে ব্ল্যাক কালারের ছিল আর গাড়ির নাম্বার প্লেটটাও ম্যানেজ করে ফেলে, তবে একটা ডিজিট বাদে। জিহু তখন তাহিকে বলে যে আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করেছি, এর থেকে আর বেশি কিছু আমি করতে পারবো না। আর এরপর সারা যখন হিপনোটাইজ থেকে আবারও জেগে ওঠে তখন তাহি তাকে বলে যে তোমাকে মার্ডারের পেছনে আমার সব থেকে বড় সন্দেহ হয় তোমার হাজব্যান্ড কংজুকেই, কারণ তুমি মরার পর তোমার সব সম্পত্তির মালিকই কংজু হতো, তাই আমার মনে হয় সে তোমাকে ইচ্ছা করেই মেরে ফেলেছে। সারা তখন বলে যে তুমি আমার হাজব্যান্ডের সম্পর্কে কি সব বলছো, সে আমাকে মারতে পারে না, সে তো কখনো একটা পিঁপড়েই মারেনি, আমার মনে হয় না কংজু এই কাজ করেছে, উল্টো আমার মনে হয় কিংজু আমাকে মারার চেষ্টা করছে, কারণ এই ক্যাম্পাস বিল্ডিংটার আলটিমেট মালিক কিন্তু কংজু নয় কিংজুই হবে। তো তারা যখন ওখানে দাঁড়িয়ে এইসব বিষয়ে কথা বলছিল ঠিক তখনই ওখানে সেই ব্ল্যাক কালারের গাড়িটা এসে দাঁড়ায় যেটা সারা অ্যাক্সিডেন্টের দিন দেখেছিল। গাড়ির প্লেট নাম্বারটাও সেম টু সেম ছিল। এরপর গাড়ির মধ্যে থেকে কিংজু আর কংজু দুইজনেই বেরিয়ে আসে আর এটা দেখে তো সারা আর তাই পুরোপুরি কনফিউজড হয়ে যায় আর সে ওখানে তখন মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে যায়। তাই এরপরেই তাই সারাকে নিয়ে ওখান থেকে বাড়িতে চলে আসে। এদিকে গিমরানের মা তখন গিমরানের ফ্রেন্ডের কাছে একটা ডকুমেন্ট নিয়ে আসে। গিমরানের মা তখন বলে যে এটা একটা ক্লিনিকেরই প্রেসক্রিপশন, যেদিন গিমরান সুইসাইড করেছিল সে ওই দিন একটা ক্লিনিকে গিয়েছিল। আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো গিমরান কিন্তু প্রেগনেন্ট ছিল, আর এই প্রেগনেন্ট অবস্থায় আমার মেয়ে কখনো সুইসাইডের মতো এরকম ডিসিশন নেবেই না। তো এরপর গিমরানের মা সোজা চলে যায় কংজুদের বাড়িতে ওই ক্লিনিকের ডকুমেন্টটা নিয়ে তাদেরকে দেখাতে। তবে কংজুর মা তখন গিমরানের মাকে অনেক অপমান করে, এমনকি তার গায়ে পানিও ছিটিয়ে দেয়। ওই ডকুমেন্টটা তারা পুরোপুরি ছিঁড়ে ফেলে। আর এটা দেখে যখন গিমরানের বন্ধু কথা বলতে আসে সে গিমরানের বন্ধুকে সেখানে চড় মেরে তাদেরকে অনেক অপমান করেই তাড়িয়ে দেয়। আর এই সব কিছুই আবার তাহি এবং সারা দূরে দাঁড়িয়ে দেখছিল। সারার তখন এগুলো দেখে তো অনেক কষ্ট হচ্ছিল, তার মায়ের কাছে তার ছুটে চলে যেতে ইচ্ছা করছিল, কিন্তু তাহি তখন তাকে কোনো মতে আটকায়। আর এরপরই সারা তাহিকে নিয়ে সোজা তার মায়ের বাসায় চলে যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে যে কংজু তার মাকে এই বাড়ি থেকেও বের করে দিয়েছে আর এই বাড়ির মালিক এখন সে। এগুলো শুনে তো সারার মন একেবারেই ভেঙে যায়। সে বলে যে আমি মোটা ছিলাম বলে সে আমাকে মারতে চেয়েছে আর এখন আমার মায়ের উপর অত্যাচার করছে। এসব কিছু বলে তো সারা সেখানে কান্নায় ভেঙে পড়ে। এদিকে রাতের বেলায় কংজু ফুল নিয়ে চলে আসে সারার বাড়িতে তার সঙ্গে দেখা করতে, কিন্তু সারা তাকে বলে যে তুমি এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যাও। কংজু তখন বলে যে তুমি আমার সঙ্গে এরকম বিহেভ কেন করছো। সারা তখন কোনো কিছুই বলে না। আর এটা দেখে কংজু বলে যে ঠিক আছে, তাহলে আমাদের রিলেশনটা এখানেই শেষ। এদিকে সারার বাড়ি থেকে বেরিয়ে তো রীতিমতো কংজু আবার কিংজুকে ফোন করে তার সঙ্গে দেখা করতে বলে। আর এদিকে সারা তখন তাহিকে বলে যে আমি এতদিন ধরে কংজুকে কোনো সন্দেহই করিনি, আমি কত বড় অন্ধ ছিলাম। আসলে যেদিন গিমরানের অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই দিন সে কংজুর সঙ্গে দেখা করতে গিয়েছিল আর বলেছিল যে আমি মিডিয়াতে তোমার আর কিংজুর অ্যাফেয়ারের কথা বলে দিব। কংজু তখন তাকে অনেক আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু গিমরান কোনো কথাই শুনছিল না। সে তখনই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আর কংজু তখন তার পিছু করতে থাকে। সারা তখন বলে যে ওই অ্যাক্সিডেন্টের মুহূর্তগুলো এখন আমার স্পষ্ট মনে আছে, আমার পাশ দিয়ে যে গাড়িটা স্পিডে যাচ্ছিল ওটা কংজুই চালাচ্ছিল। অন্যদিকে কিংজু কংজুকে নিয়ে গিমরান এসে অ্যাক্সিডেন্টের জায়গায় চলে আসে। আর এরপর কিংজু কংজুকে বলে যে আমি খুব ভালো করে জানি তুমি সারাকে লাইক করো, কিন্তু এতে আমার কোনো খারাপই লাগছে না আর আমি একটুও নার্ভাস নই। কেন জানো, সেই দিন রাতে আমি তোমাকে এই জায়গায় দেখেছিলাম। যেদিন গিমরান মারা যায় সেদিন আমি তোমাদের দুজনকে একসঙ্গে ঝগড়া করতে দেখেছিলাম। আমার গিমরানকে দেখে অনেক ভয় হচ্ছিল যে এই মহিলা আবার আবেগের বশে কিছু করে না ফেলে, তাই আমি তখনই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। তবে আমি যখন গাড়ি নিয়ে ওখানে আসি তখন দেখতে পাই যে গিমরানের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর তোমার গাড়ি আমার চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল। তবে তুমি এই বিষয় নিয়ে খুব একটা চিন্তা করো না, তোমার জায়গায় আমি হলে একই কাজই করতাম হয়তো, কারণ আমাদের এই জুটি কেউই ভাঙতে পারবে না। এটা নিশ্চয়ই হ্যাভেন থেকে এসেছে বলো, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। তো অন্যদিকে আবার গিমরানের মা সমস্ত ডকুমেন্ট নিয়ে তার মেয়ের জন্য ন্যায় বিচার পেতে সেই উইনার গ্রুপের সামনে এসে প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে। সে তার মেয়ের সুইসাইডের কথাটা কোনোভাবেই মানতে পারছে না। আর এরপরেই মিনহু কংজুকে তার কেবিনে ডাকে আর বলে যে একটা ইমার্জেন্সি এসেছে, আর এটা বলে এসে কংজুকে একটা পেপারে নিউজ দেখায়। তবে এই নিউজটা যে কি সেটা আমরা পরবর্তী পার্টে জানতে পারবো, কারণ আজকের এই পার্ট 3 আমি এখানেই শেষ করছি। পরবর্তী পার্টে থাকবে আরো বেশি সাসপেন্স, হয়তোবা এটাও থাকতে পারে যে গিমরানকে আসলে কিভাবে পানিতে ফেলে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লেগে থাকলে তো অবশ্যই কমেন্ট করবে, আর পরবর্তী পার্ট দেখতে চাইলে অবশ্যই সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, কারণ আমি তো আবার তোমাদের রিকোয়েস্ট ফেলতেই পারি না, বলো। তো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে সুন্দর কোনো গল্প নিয়ে ভিন্ন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে, আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।